দুর্নীতি আর অপরাধের ফাইল খোলা হবে আশ্বাস দিয়ে গেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। তার শুরুটা কি হতে চলেছে যুব ভারতী কাণ্ড দিয়ে? দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যের অন্য মন্ত্রীদেরই বা কি বক্তব্য? আমি পুরো আলোচনার মধ্যে ধাপে ধাপে পুরো বিষয়টা আপনাদের সামনে রাখবো, জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আমরা আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে কেন এই সম্ভাবনা জোরালো হচ্ছে। তার কারণ মেসি কাণ্ডের ফাইল খোলা হবে ইঙ্গিত দিচ্ছেন খোদ এই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি বলছেন, ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। দায়িত্ব নিয়েছেন গতকালই এই মন্ত্রকের, আর তারপরই জানিয়ে দিলেন নিশীথ প্রামাণিক। শুনুন কি বলেছেন। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে। ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3 বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। যারা যে সংস্থার যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। দেখুন, এই প্রশ্নটা আমরা সেদিনও তুলেছিলাম, এই প্রশ্নটা আমরা আজ ফের তুলছি, কারণ সম্ভাবনার দরজাটা খুলে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। প্রশ্নটা সেদিনও উঠেছিল আর আজকে জোরালোভাবে উঠবে যে সাধের কলকাতার সম্মানকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী যেভাবে এই গোটা ইভেন্টটাকে পার্সোনাল ফটো সেশন করে দিয়ে গেছিলেন, যার জন্য সেদিন হাজার হাজার দর্শক সেই যুব ভারতীর গ্যালারিতে বসে বঞ্চিত হয়েছিলেন তাদের ভগবানকে চোখে এক ঝলক দেখার জন্য, তারা বিচার পাবেন তো? আর এই গোটা বঞ্চনার পেছনে যারা রয়েছেন তারা শাস্তি পাবেন তো? শুরুতে আমি আসবো তরুণজ্যোতি তিওয়ারির কাছে। মেসি শুধুমাত্র একজন ফুটবলার তো ছিল নন, তিনি অনেকের আবেগ, অনেকের ভালোবাসা, অনেকে হাজার হাজার টাকার টিকিট কেটে ওখানে গেছেন দেখার জন্য। অরূপ বিশ্বাস মোটামুটি মেসিকে নিজের মাসি মনে করে কোলে জড়িয়ে ঘুরছিলেন। দেখতে পাননি, মানুষ খেপে গেলেন, রাগ, এবং ইন্টারন্যাশনালি কলকাতার নাম আসলো গর্বের জন্য নয়, লজ্জার জন্য। তৃণমূল পশ্চিমবঙ্গের কোনো গর্বের কারণ নয়। তো এটাকে নিয়ে তদন্ত হওয়া উচিত, সামনে আসা উচিত। একই সাথে আরও কতগুলো বিষয় জানা উচিত। ডায়মন্ড হারবার এফসির স্পেশাল প্রিভিলেজের কারণ কি? ডায়মন্ড হারবার এফসি স্পেশাল সুবিধা পায় কি করে? হোয়াট ইজ দেয়ার সোর্স অফ ফান্ড? কোত্থেকে টাকাটা আসে? কয়লা, বালি, গরুর টাকা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সোর্স হয় না তো? এই প্রশ্নগুলো থাকবে। একেবারে আমি বলছি এই গোটাটা দায় কিন্তু পুরোপুরি ঠেলে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে তো বটেই, একেবারে তৎকালীন প্রশাসনের তরফে, যে আয়োজক সংস্থার বিরুদ্ধে, এবং সেই আয়োজক সংস্থার কর্ণধারকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। শুনুন আজকে তিনি কি বলছেন। Breach of security is one reason. Second, the most pivot reason is obviously immature sports minister doesn't know what's his responsibility. He played with the emotions of the state, emotions of the fan, and obviously I become the victim of it. He uses political clout to make sure that he can have his own will. Arup Biswas was not part of the show. Even the CP, I'll tell you to be very honest, CP also told him, sir, apni ebar mat theke berun. The action was, he was moving here and there with wherever Messi is going, he's chasing with his entourage. Lionel Messi got very, very upset and they thought it is a matter of security, and it was a matter of security. ভাবুন রবীন্দ্রনাথ বাবু, যেটা সেদিন করেছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী, নাকি ক্রিয়াঞ্জন বলবো, যিনি ক্রীড়াঙ্গনকে নিজের ইস্তফাপত্রে ক্রিয়াঞ্জন লেখেন, তাকে ক্রীড়ামন্ত্রী কোন অ্যাঙ্গেল থেকে বলা যাবে? আচ্ছা, যেহেতু মনে পড়লো আমি বলে দিই, এইটা সম্ভবত প্রথমবার দেখা গিয়েছে যে সাদা পাতায় নিজের ইস্তফাপত্র, সেখানে বানানে তো তিনি বৃহস্পতি, তিনি ক্রীড়াঙ্গনকে লিখেছিলেন ক্রিয়াঞ্জন, পরিপ্রেক্ষিতকে লিখেছিলেন পরিপ্রেক্ষিত, অব্যাহতিকে লিখেছিলেন অবাহতি।
অর্থাৎ সেই যে একেবারে বানানে আমরা যাকে স্মরণ করে থাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি যদি এই রকম একজন মন্ত্রী মশাইকে দেখতেন তাহলে তার অবস্থা কি হতো, সেদিন আমাদের সেই কথাটা মনে পড়েছিল। কিন্তু আমি এইখানে আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, যে মূল প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ব্যর্থ নয়, একেবারে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে দারুণ সফল। তার কারণ শতদ্রু দত্তর বক্তব্য অনুযায়ী তিনি রাজ্যের সঙ্গে খেলা করেছিলেন। তিনি সেদিন যে হাজার হাজার ফ্যানেরা গেছিলেন, তাদের ইমোশন, তাদের আবেগের সঙ্গে খেলা করেছিল। অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে অরূপ বিশ্বাসকে একজন সফল ক্রীড়ামন্ত্রী বলতে হবে তৎকালীন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে নতুন ক্রীড়ামন্ত্রী যে আশ্বাসটা দিচ্ছেন, তাতে বিচার পাওয়ার সম্ভাবনা কতটা উজ্জ্বল বলে আপনার মনে হচ্ছে? এই ক্রীড়ামন্ত্রী বলে যাকে বলা হচ্ছে অরূপ বিশ্বাস, এরা যদি তৃণমূলে না থাকতেন চায়ের দোকান করেও খেতে পারতেন না। চায়ের দোকানের যে দোকানি, তারও যেটুকু বুদ্ধি বিবেচনা এবং দক্ষতা লাগে সেটুকুও তাদের নেই। অথচ তারা এই তৃণমূল জমানাতে বিরাট বিরাট প্রাসাদ বানিয়েছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং সেই কামানোরই একটা পার্ট হিসেবে মেসি কাণ্ড ঘটেছে। কারণ সেদিন না, তারপরে এটা বলতে হবে রবীন্দ্রনাথ বাবু যে তৎকালীন মুখ্যমন্ত্রী যথেষ্ট সফল বলে মনে করেন বলেই তিনি যে পদ থেকে, যে মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছিলেন, সেটা থেকে সরানোর পর বাকি দুটো মন্ত্রকে বহাল তবিয়তে তিনি রাজ করে গেছেন, আবাসন এবং বিদ্যুৎ। শুধু তাই নয়, পুরস্কার স্বরূপ তাকে আবার টিকিটও দেওয়া হয়েছিল এই বিধানসভা নির্বাচনে, প্রত্যাশা মতন পরাজিত হয়েছে। মুখ্যমন্ত্রী তো জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছেন বেস্ট পারফরম্যার। হ্যাঁ, নিশ্চয়ই বেস্ট পারফরম্যার, কারণ তিনি 10,000 কোটি রেশন দুর্নীতির দায়ে অভিযুক্ত। সেই রকম একটা মানুষকে তিনি বলছেন তার সরকারের বেস্ট পারফরম্যার। তাহলে আমরা পারফরমেন্সটা কি সেটা আমরা জানি, বুঝতে পারছি। সুতরাং অরূপ বিশ্বাস যে বেস্ট পারফরমারদের মধ্যে একজন হবেন, 5 জন বেস্ট পারফরমারের মধ্যে বা 2 জন বেস্ট পারফরমারের মধ্যে একজন হবেন, এটা বোঝাই যাচ্ছে। সেদিন জল নিয়ে কি কাণ্ড ঘটেছিল সেগুলো, এবং জলে বেচে কত টাকা, 2 কোটি 3 কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল, এগুলো আমরা সব জানি। এখন এই যে ঘটনা, এইটা কিন্তু ক্রীড়া বিনোদন তো শুধু বিনোদনের ব্যাপার নয়, এটা একটা জনসংযোগের মাধ্যম। এই জনসংযোগের মাধ্যমে মানুষের আবেগ, বিশেষত জেনজিদের আবেগ প্রবল। এবং আমি সেই দিনও এখানে যখন এসে বলেছিলাম জেনজির আবেগ বাধাপ্রাপ্ত হয়েছে। সুতরাং এই জেনজির আবেগ যদি নিয়ে আসতে হয়, তাদের আবেগকে প্রাধান্য দিতে হয়। প্রাধান্য নয়, সেই আবেগ নিয়ে খেলা করেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। আমি শুধু জেনজির কথা বলছেন, প্রচুর এরকম জেনজি সেদিন এসেছিলেন এবং তারা ব্যর্থ মনোরথে ফিরে গিয়েছিলেন, এবং আগুনের একেবারে ক্ষোভের আগুনের বিস্ফোরণ সেদিন দেখা গেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেদিন কি বলেছিলেন এই জেনজিরা যারা দেখতে এসেছিলেন তাদের স্বপ্নের ভগবানকে? দেখুন, দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। তৃণমূলের চটি সেরা দালালরা ছিল। আমি 11,800 টাকার টিকিট কেটেছি, এক ফোঁটা দেখতে পাই। আমি অনেক ভালোবাসি মেসিকে, আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আর নেক্সট টাইম আর ট্রাস্ট করবে না, যে ইভেন্টে আসুক আর ট্রাস্ট করবে না, কেউ আসতেও চাইবে না। আজকের ঘটনার পরে টোটালটাই স্ক্যাম। টাকা তো আর এমনি এমনি আসে না, অনেকের হার্ডওয়ার্ক থাকে, অনেকের প্যাশন থেকে, সবকিছু নেই, টোটালটাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে আজকে। আর এই গোটা অব্যবস্থা এবং যার জন্য সেদিন বঞ্চিত হতে হয়েছিল দর্শকদের, তার জন্য সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঠগড়ায় তুলেছিলেন সুজিত বসু এবং এই অরূপ বিশ্বাসকে গ্রেফতারির দাবি তুলেছিলেন তিনি। শুনুন। এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম, পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে। তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল। আমি অ্যারেস্ট চাই। অরূপ বিশ্বাস, সুজিত বোসের নাম এফআইআর দেখতে চাই। সুজিত বসুকে অবশ্য গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্য একটা মামলায়, অবশ্য পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। কিন্তু আমি এইখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে যাবো। শীর্ষেন্দুতে দুর্নীতির কথা বলতে গেলে একেবারে 20 টাকার জলের বোতল সেদিন 100 থেকে 200 টাকায় বিক্রি হয়েছিল, 10 টাকার চিপস বিক্রি হয়েছিল 100 টাকায়, 20 টাকার চাউমিন বিক্রি হয়েছিল 150 টাকায়। সাধারণ মানুষের মনে সেদিনও এই প্রশ্নটা উঠেছিল যে এর পেছনে কি তাহলে কাটমানি রয়েছে? কাটমানি যদি থেকে থাকে সেই টাকাটা কার ঘরে গিয়েছে? এই যে তদন্ত হবে, ফাইল খুলবে, এই বিষয়গুলো আসবে নিশ্চয়ই। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে শুধু দুর্নীতি হয়েছে তা নয়, মেরুদণ্ডে, সমাজের মেরুদণ্ডে ঘুণ ধরিয়ে দিয়েছে রাজ্য সরকার, প্রাক্তন রাজ্য সরকার।
কি করেছিলেন সেদিন মেসি সল্টলেক স্টেডিয়ামে আসার আগে যে হোটেলে ছিলেন সেই হোটেলে 1 ঘন্টা ধরে ছবির সব তোলা হয়েছে, সেলফি কে ছবি তুলছেন, সেগুলো করেননি। সেগুলো সেই মেসির গায়ে টাচ পর্যন্ত করা যায় না, তাদের যা ইন্স্যুরেন্স থাকে এই জায়গা থেকে তাও আপনি সেই জায়গা থেকে আপনারা সেটা করতে শুরু করেছেন। আজকে পৃথিবীতে সেই মেসিকে দেখবার জন্য লোকে ছুটোয় দৌড়োয়, হাজার হাজার টাকা সেখানে জলের বোতল থেকে শুরু করে হাজার হাজার টাকার টিকিট, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করলেন। আজকে বলেননি, কমিশন তো বসিয়েছিলেন 46টার ব্যাপারে, এখানে কমিশনে বসিয়ে বলেছিলেন টিকিটের টাকা ফেরত দেবেন, দিয়েছেন? সেটাও দেননি। কোন জায়গায় নিয়ে গেছেন? পৃথিবীতে বাংলার শুধু নয় ভারতবর্ষের মুখকে পুরো নিচু করে দিয়েছেন সেই মেসি কাণ্ডে। আজকে যেখানে আপনি খেলার জন্য নিয়ে এলেন, যে আবেগে মানুষ ভেসে গেল, যে আবেগ মানুষকে দলকে মানুষের খেলার প্রতি যে উৎসাহ যোগায়, সেই জায়গাতে আপনারা ভাটা করে দিলেন, সেই জোয়ার নিয়ে এলেন না। বাচ্চা বাচ্চা ছেলেরা তার বাবার হাত ধরে তার খেলাতে মেসিকে মেসি ভক্ত মেসিকে দেখতে এসেছিল, সেখানে কি করলেন আপনারা? আপনি কি নিজের একটা বুঝতে পারলেন না? আজকে মুখ্যমন্ত্রী তিনি ওখানে না এসে বিশৃঙ্খলার জায়গায় তিনি এসে পর্যন্ত শৃঙ্খলা করতে পারতেন, তা না করে হাফ রাস্তা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে গেলেন। আমি বলছি যেটা সেদিন হয়েছিল সেটাকে গোদা বাংলা জাস্ট হ্যাংলামি বলে, যেটা করেছিলেন সেদিন তৎকালীন ক্রীড়ামন্ত্রী, একেবারে আমি আবার বলছি, মেসিকে পার্সোনাল প্রপার্টি ভেবেছিলেন এবং যেটা নিয়ে কার্যত একেবারে লেফটে ছিলেন, হ্যাংলামি করেছিলেন। পাশাপাশি এটাও আমাদের সমানভাবে বলতে হবে যে সুজিত বসুর কথা বলতে গেলে যে মূর্তিটা মেসিকে দিয়ে উন্মোচন করিয়েছিলেন, মানে সেটা মেসি নাকি ঋত্বিক রোশনের মূর্তি, এই নিয়ে একেবারে সমাজ মাধ্যমে ট্রোল হতে হয়েছিল। যাই হোক, আমি এইখানে একবার দর্শকদের রাখতে চাইবো রাজীব কুমার, যিনি এখন অবশ্য তৃণমূল সাংসদ, তখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন, কি বলেছিলেন দেখুন। টিকিট To the fans, we have already told the organizer, we will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded, because there was not much of this thing was done. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. আমি একটু টিকিটের দামটা বলি কিরকম ছিল। 3,835 টাকা থেকে 14,750 টাকা ছিল টিকিটের দাম। এছাড়া একটা স্পেশাল প্যাকেজ ছিল, তার অঙ্কটা ছিল 9,95,000 টাকা। এবার এর সঙ্গে যোগ করুন জিএসটি, যাতে মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগ ছিল, ছবি তোলার সুযোগ ছিল। এই টিকিট দিয়ে ভাবুন, এই রকম দামের টিকিট দিয়ে যারা মেসিকে এক ঝলক দেখার জন্য এসেছিল তারা সকলে বঞ্চিত হয়েছিল। এবং তারপরে এই যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে তৎকালীন রাজ্য পুলিশের ডিজি আশ্বাস দিয়েছিলেন তরুণ, কিন্তু সেই টিকিট, এটা ছিল 25শে ডিসেম্বরের কথা, আজকে আমরা এপ্রিলের কথা বলছি, 6 মাস পেরোতে চললো, একজনও কি সেই টাকা ফেরত পেয়েছেন? সেটারও তদন্ত হবে তো। একদম হওয়া উচিত, কিন্তু অর্ধেক বললে মনে হয় খারাপ হয়, কারণ অর্ধেক সত্যিটা আরও ডেঞ্জারাস। সুজিত বোস ওই বিখ্যাত মূর্তিটা বানিয়েছিল, আমার তো মনে হয় এটাকে ভেঙে ফেলা উচিত, কারণ মেসির অপমানটা, মেসির মূর্তি নয়, ঋত্বিক রোশন কিনা তাও আমি জানি না। সাথে তৃণমূল নেতা যারা সঙ্গে ছবিটা তুললো, রিজু দত্ত, শ্রেয়া পাণ্ডের অফিসের লোক, আচ্ছা তোমাদের এই নাম নেওয়া উচিত না? তাও নাম না নিলে অন্যায় হবে। ইন্দ্রজিৎ রায়, তার বউ আবার অর্গানাইজার ছিল ওখানকার। গৌতম চট্টোপাধ্যায়, যিনি আবার বায়না করছিলেন, না গৌতম ভট্টাচার্য, আমার ভুল হতে পারে স্যার নেম, তিনি বায়না করছেন, স্পোর্টস জার্নালিস্ট তিনি বায়না করছেন দিল্লির অর্গানাইজেশনের দায়িত্ব যেন তাকে দেওয়া হয়। শতদ্রুকে চাপ সৃষ্টি করা হয়েছিল। তো এরা আজকে কথা বলবেন কি, নাকি এরাও হাওয়ার সাথে হাওয়া মরকয়ে পাল্টি মেরে দিয়েছেন? আবার বলছি, এটা একজনের না, এই অরূপ বিশ্বাস, সুজিত বোস, এরা এমন ছিল, যেমন সাংবাদিকদের একটা অংশ ছিল, পলিটিশিয়ানদের একটা অংশ ছিল, মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছিল, তাদের সাথে প্রতারণা হয়েছে। মেসিকে দেখো, ছবি দেখা যাচ্ছে, মেসি না, তখন মেসো মনে হয়, কোলে চেপে ধরে একদম কোলে উঠে ছবি তোলা, ঘিরে ধরে রাখা, এগুলো হয়েছে। পুরো ইস্যুগুলো মানুষ দেখেছে। আর হোটেলে ঘন্টার পর ঘন্টা আটকে রাখলো কে? সুজিত বোসের লোকজন কি করছিল, কাউন্সিলররা কি করছিল, এই ইন্দ্রজিৎ রায়, গৌতম ভট্টাচার্য, আমি আবার বলছি গৌতম বাবু স্পোর্টস জার্নালিস্ট। আমি একবার তরুণ তোমাকে থামাচ্ছি, তাপস রায় কি বলছেন একবার দেখবো। এবং আর যারা মন্ত্রী আছেন প্রথমে তারা নেবেন, তারপরে যেমন শিডিউল আছে সেই অনুযায়ী চলবে। রুলিং অ্যান্ড অপোজিশন
তারপর আপনার দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির একটা অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে পোটেন স্পিকার হিসেবে এই প্রথম দায়িত্ব নিচ্ছেন, এটাকে যদি একটু না বলছি স্পিকার প্রোটেম স্পিকার এটা তো আর জীবনে বারবার হয় না। তো প্রোটেম স্পিকার আমার দল, আমার পরিষদীয় দল তারা ভেবেছে এবং এটা একজন সিনিয়র বিধায়ককেই করা হয়, এটাই পরম্পরা। देखिए अनुभव है जो वो पहले ही हम बोल चुके हैं, जो हम लोग का सरकार हुई, जो कुशासन अपशासन हटी और जो ममता जी हारी और शुभेंदु अधिकारी ने चीफ मिनिस्टर बनी, इससे आनंद इस जीवन में हमको नहीं मिला। तब तक तृणमूल कांग्रेस एलिगेशन कर रहा है कि अभी जो सीईओ से सीएस बना गया ये बीजेपी का एक गेम प्लान है, ऐसा तृणमूल कांग्रेस ऐसा बहुत गेम प्लान तृणमूल का था। तृणमूल को जब हटाया गया था हर एक चुनाव में डीजी सीपी को, एसपी लोग को, डीआईजी लोग को, सबको उन्होंने जिद्दी करके वापस लाए थे इमीडिएट आफ्टर इलेक्शन। सो अभी जितना दिन तृणमूली लोग चुप रहे, जैसे 2011 चुनाव के बाद ममता जी ने बोली थी असेंबली में खड़ा होके सीपीएम लोग को, जो आप लोग सेलो टेप लगाइए मुंह पे। গতকালই আপনারা জানেন অগ্নিমিত্রা পাল যিনি মন্ত্রী, তিনি পুর নগর উন্নয়ন দপ্তর এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং আজ তিনি মহিলাদের উদ্দেশ্যে বলছেন যে নির্ভয়ে কাজ করুন মহিলারা, 8টার পর বেরোতে পারবেন, 8টার পরেও বেরোতে পারবেন না, থানায় গেলে এফআইআর নেওয়া হবে না, সেই দিন এবার থেকে শেষ হয়ে যাচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রীর তৎকালীন মুখ্যমন্ত্রীর করা পুরনো মন্তব্য স্মরণ করিয়ে দিচ্ছেন। 4ঠা মের পর মাথা উঁচু করে বাঁচুন মহিলারা। অভয়া, কয়লা চুরি, বালি চুরির ফাইল খোলা হবে, দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস দিচ্ছেন রাজ্যের নতুন মন্ত্রী। কি বলেছেন অগ্নিমিত্রা পাল শোনাবো আপনাদের। আমি আলাদা করে বিশাল একটা কেউকেটা মন্ত্রী সেরকম একদমই ভাববেন না। মহিলাদের আজকে এই দপ্তরে যে এসেছি, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের এটা বলতে চাই যে নির্ভয়ে আপনার সন্তান, আপনার কাজ আপনারা নির্ভয়ে করুন। 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি সেই আশ্বাস দিতে চাই আমার মহিলা বোনদের, মাসিমা, কাকিমা সবাইকে, যে মাথা উঁচু করে আমরা বাঁচব। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। আন্ডার দ্য টেবল টাকা দিয়ে দেবেন আর বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, এই দিন আপনাদের শেষ। এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয়ে বলুন, জিরো টলারেন্স টু করাপশন। আশা করি বাংলায় বুঝতে পারছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন। দেখুন, এই রাজ্যে একাধিক ঘটনা এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল। তার মধ্যে আরজিকর রয়েছে, হাঁসখালি রয়েছে, কসবা ল কলেজ রয়েছে, পাঁশকুড়া, দুর্গাপুর, কতগুলো নাম আমি করব। সেই নারীদের উদ্দেশ্যে নিরাপত্তার অভয় বাণী দিচ্ছেন রাজ্যের নতুন মন্ত্রী। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা নিয়ে আমি প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দুর্নীতির ফাইল খোলা হবে। দর্শকদের স্মরণে থাকবে যে প্রধানমন্ত্রী এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন যে চুনচুনকে হিসাব হোগা, তার মানে প্রত্যেকটা দুর্নীতির একেবারে বেছে বেছে ফাইল ধরে ধরে হিসেব নেওয়ার পালা শুরু হচ্ছে এবারে। দেখুন, গত দুদিনে অন্তত বিজেপি সরকার এখানে ক্ষমতায় যে এলো তারপরে তারা যে কথাবার্তা বলেছে, যে টোনে বলেছে, আমার মনে হয় সাধারণ মানুষের প্রত্যাশা যদি 100 থাকে তারা 200 পাবে। তার কারণ এইটাই হচ্ছে সাধারণ মানুষ চেয়েছিল যে ভয়মুক্ত একটা পরিবেশে বেঁচে থাকা। এবং যেটা আগের মুখ্যমন্ত্রী তিনি করেননি, যেটা হচ্ছে তার আগের জমানার ফাইল নাকি তিনি সাজিয়ে রেখে দিয়েছিলেন, এই মুখ্যমন্ত্রীর মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত মন্ত্রীরা বলছেন যে সমস্ত দপ্তরের দুর্নীতির ফাইল খোলা হবে এবং কাজ করা হবে, অ্যাকশন নেওয়া হবে। এর থেকে বড় এখানে যুক্ত করতে হবে প্রতীপ দাস, সেটা হচ্ছে গতকালই মানে পুর নিয়োগ দুর্নীতির সবথেকে বড় গ্রেফতারি গতকাল হয়ে গেছে। না, যখন আসলে পশ্চিমবঙ্গের মানুষ ভাবছিল শিল্প হয়নি, তখন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা তারা হচ্ছে এক একটা দুর্নীতির শিল্প নিজেদের ব্যক্তিগত শিল্পে রূপায়িত করেছিল। যে এত দুর্নীতি একটা সাধারণ মানুষের, এই যে একটু আগে একজন মন্ত্রী
তিনি বললেন যে আমি কেউ কেটা নই, আমি আলাদা কেউ নই। এইটাই তো দৃষ্টিভঙ্গি হওয়া উচিত একটা সাধারণ মানুষের, তার সাধারণ মানুষের যে প্রতিনিধি তার। সেখানে অন্যদিকে বিপুল সম্পত্তি, বিপুল টাকা, এই যে জিনিস, এইগুলো দুর্নীতির জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত, এবং ফাইল শুধু খোলা নয়, অ্যাকশন মাস্ট বি টেকেন, এর কাজ হওয়া উচিত। দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে নিশ্চিহ্নিত করা উচিত, এবং তাদেরকে আমার মনে হয় এই যারা রাজনীতিবিদরা আজকে এখানে দুর্নীতিতে যুক্ত, শুধুমাত্র আইনের তাদেরকে শাস্তি দিলে হবে না, রাজনীতির মধ্যে তারা যেন আর থাকতে না পারে এরকম একটা বিধান দিতে হবে। না হলে তারা কোনো না কোনো রাজনীতির আশ্রয়ে গিয়ে এই দুর্নীতিটা সিস্টেম থেকে বের করতে দেবে না। ফলে আমার মনে হয় যে এই যে যখন একটা নতুন সরকার, পশ্চিমবঙ্গের নতুন রাস্তায় আমরা এগোতে চলেছি, সেখানে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ সমাজ ব্যবস্থার অন্তত আশার আলো এই নতুন মন্ত্রিসভা বা নতুন সরকার এসে দেখাচ্ছে, সে নিয়ে সন্দেহ নেই। আর কি বলেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখো। অগ্নিমিত্রা পাল তিনি রাজভবনে এই মুহূর্তে এসছেন। দিদি আপনি পুর নগর উন্নয়নে আজকে মিটিং ছিল, প্রশাসন স্তরে কিরকম ভাবে কাজ হবে পুর নগর উন্নয়ন? অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সব থেকে ইম্পর্টেন্ট। মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, সুতরাং নিজেদেরকে কেউ কাটা ভাবার কোনো জায়গা নেই। রংটা ইজ নট ইম্পর্টেন্ট। মানুষ যে ভরসা, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পূরণ করতে হবে। প্রথম দিন থেকে আমার অনারেবল সিএম এবং আমরা কাজে লেগে পড়েছে। আইনের মতো চলবে, ইনভেস্টিগেশন হবে, আর যারা ভেবেছিল তারা জনতার উপরে, আইনের উপরে, তো তাকে তো জবাব দিতেই হবে। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকছেন রাজভবনে তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন অগ্নিমিত্রা পাল। খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, যেটা আমরা মন্ত্রী বলে কেউ কেটা নয়, এতদিন পর্যন্ত তো আমরা এটাই জেনে এসেছি এবং এই ছবিটার সঙ্গে পরিচিত হয়ে এসেছি দেবনারায়ণদা, যে মন্ত্রী মানে কেউ কেটা। এবং এই ছবিটা একের পর এক দুর্নীতির সঙ্গে মন্ত্রীদের যোগের অভিযোগটা সামনে এসেছিল। তারা মন্ত্রী তারা নিজের প্রভাবকে কাজে লাগিয়ে পরপর দুর্নীতি করে গিয়েছেন। গতকাল যে সুজিত বসুকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে অভিযোগ কি, যখন লকডাউন চলছিল তার সংস্থায় তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসেছে, পুরোটা নিজের প্রভাবকে ব্যবহার করে তিনি করে গিয়েছেন। এই অভিযোগ তো পরপর গত 15 বছরে বারবার শুনতে হয়েছে মন্ত্রী শান্তিদের বিরুদ্ধে। প্রতীকের সঙ্গে আমি অনেকটা একমত। বিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার অর্থনীতি মিল্টন ফ্রিডম্যান বলেছিল, one of the great mistakes is to judge policies and program by their intention rather than their results. একটা সব থেকে বড় ত্রুটি হলো যে মানুষের বিশেষ করে নীতি এবং কর্মপদ্ধতি বিচার করা হয় উদ্দেশ্যের লক্ষ্য রেখে, ফলাফলের দিকে নয়। আমরা ফলাফল দেখতে চাই, যেটা প্রতীক বলল। হ্যাঁ, যেটা সত্যি, যে জিনিসটা হয়েছে অন্যায় তো হয়েছে, তা না হলে একটা সরকার কেন পরিবর্তন? আমরা শুধু কথাই নয়, ফলাফলটা দেখতে চাই। এটাও সত্য, নো গভর্নমেন্ট পাওয়ার ক্যান অবিউজ লং, ম্যানকাইন্ড উইল নট বিয়ার ইট। স্যামুয়েল জনসন বলেছিল যে কোনো সরকারি ক্ষমতা দীর্ঘকাল মানে অপব্যবহার করা যায় না, মানবতাটা স্বীকার করে না। যদি তাই হয়ে থাকে, আমরা ফলাফল দেখতে চাই। এই ফলাফল শুধু বললে হবে না, এটা ফলাফল। এবং আরো কথা, আমি আগেও একদিন বলেছিলাম, ট্রু হোপ ইজ সুইফট অ্যান্ড ফ্লাইজ উইথ সলো সুইং। বিরাট বড় অর্থনীতিবিদের কথা বলছিলেন দেবনারায়ণ সরকার। আমার শুধু মনে পড়ে যাচ্ছে সেই বিরাট বড় নেতার কথা, সেই বিরাট বড় নেতার যে বিরাট বড় সহযোগী বলেছিলেন না, যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, মানে তিনি এমন জায়গায় বসবাস করেন কারোর ক্ষমতা নেই সেই অবধি পৌঁছানোর। আজকে পরিণতিটা তো সকলে দেখতে পাচ্ছেন, এই বিপুল পরাজয়ের পর কি হচ্ছে। কিন্তু আমি এইখানে দর্শকদের আরেকজন মন্ত্রীর বক্তব্য রাখতে চাইবো, যিনি হচ্ছেন আদিবাসীদের উন্নয়নের স্বার্থে যাকে সংখ্যা দফতর দেওয়া হয়েছে, ক্ষুদিরাম টুডু। তিনি 4টি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, যার মধ্যে আদিবাসী উন্নয়ন রয়েছে, সংখ্যালঘু উন্নয়ন রয়েছে এবং মোট 4টি মন্ত্রক রয়েছে। তিনি ভুয়ো SC/ST সার্টিফিকেট নির্মূল করায় যে তার প্রাথমিক লক্ষ্য, তার প্রাথমিক প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে একেবারে তাদের এই যে প্রয়াস, সেটা জারি থাকছে। দেখুন, 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমি এই 4টি দপ্তরেই কাজ যাতে করে সুচারুরূপে, অর্থাৎ
ভালোভাবে সম্পন্ন হয় তার জন্যে আমি চেষ্টা করব। এই তৃণমূল সরকার যেভাবে মুড়ি মুরগির মতো ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই ফেক এসটি সার্টিফিকেটকে আমরা নির্মূল করব। সংখ্যালঘু উন্নয়নের জন্য আমি অবশ্যই ভাববো তারা, কারণ আপনারা জানেন গতকালকে আমরা আমাদের অনারেবল সিএম এবং আমরা সবাই ক্যাবিনেট যে মন্ত্রিসভা আমরা কালকে পাস করেছি বিভিন্ন যে মহিলাদের জন্য। আমাদের ভোটের আগে যে ইস্তাহার ছিল, অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা 1 জুন থেকে সেটা আমরা চালু করছি। আমি শুধু মনে করিয়ে দেব যে পঞ্চায়েতে এই জাল সার্টিফিকেটের জন্য এক তৃণমূল নেত্রীর পদ পর্যন্ত চলে গিয়েছিল। এবার সেইটাকে নির্মূল করা লক্ষ্য বলছেন ক্ষুদিরাম টুডু। তরুণ জ্যোতি তিওয়ারি। সেই পুরনো কথাটা মনে পড়ছে যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, সবার উপরে উঠছে তিনি। সাহেবকে দেখলাম আজকে রাস্তার দোকানে চা খাচ্ছেন, খেতে হবে, অভ্যাস করছেন। কয়েকদিন পর জেলের ভাতটাও খেতে হবে। যারা মানুষের টাকা মারে, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের জন্য জেল অপেক্ষা করছে। দেখো সিম্পল হিসাব, পশ্চিমবঙ্গের নতুন সরকার, এই সরকারে গুন্ডামি দাদাগিরি চলবে না। গুন্ডা বা দাদা যদি কেউ থেকে থাকে সমাজে, সেটা জনগণ। ভোট চাইতে গেছিলাম আমরা হাত জোর করে, মাথা নিচু করে। আমরা কথা দিচ্ছি আমাদের হাতটা জড়োই থাকবে, মাথাটা নিচুই থাকবে জনগণের কাছে। গণদেবতার সেবা করা হবে, গণদেবতার উপর চোখ রাঙানিটা হবে না। ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তুমি আজকে এমএলএ যে নাম্বারস আছে আমাদের, মন্ত্রিসভা যা গঠন হচ্ছে সেগুলো দেখো, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখো, তাদের বিহেভিয়ার দেখো, তাদের অবস্থা দেখো। এটা অদ্ভুত ব্যাপার। মহিলারা নাকি রাতে বেরোবেন না। কে বলছে না মহিলা মুখ্যমন্ত্রী? এদিকে আমরা মায়ের পুজো করি, শক্তিরূপেণ সংস্থিতা বলি, আমরা দশপ্রহরণ ধারিণী বলি। আমাদের মারা বেরোবেন না। কোনো ধর্ষণ হলে বলা হয়, বাচ্চা মেয়ে ধর্ষণ হলে বলা হলো যে দেখতে হবে প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা। স্বাধীন চেতা একটা মেয়ে ক্লাবে গেছে, যেতে পারে, নিজের টাকায় গেছে, সেখানে তার যখন গ্যাং রেপ হয় তখন তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন ওঠে। রেপের রেড চার্ট হয়, হাফ রেপ কত, ফুল রেপ কত, শ্লীলতাহানি কত। এই লজ্জার রাখবে কোথায়? এই মহিলা, এই তৃণমূল কংগ্রেস রাজ্যের মহিলাদের অবস্থা, মানুষদের অবস্থা এমন জায়গায় দাঁড় করিয়েছিল। আজকে মহিলারা, মানুষরা রিভল্ট করছে। একটা ওই 1,500 টাকার ভাতা দেওয়া মানে মহিলাদের সম্মান কেড়ে নেওয়ার অধিকার কেউ দেয় না। তারা মানুষের মতো বাঁচতে পারে, দে ক্যান বি ফিয়ারলেস। তোমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, খুব খারাপভাবে বলছি, আমি জেনজিকে সব কথা বলছি। একেবারে আমি বলছি মানুষকে তার একটা ছেলে নাইট ক্লাবে গিয়ে যেভাবে যথাযোগ্য সম্মান দিলে মানুষ মাথায় করে রাখে, নইলে মানুষ একেবারে ছুঁড়ে ফেলতেও জানে। সেটা তো এই নির্বাচনে প্রমাণিত। রবীন্দ্রনাথ বাবু। হ্যাঁ, এই নির্বাচনে তো ডেফিনেটলি প্রমাণিত। কারণ যেভাবে প্রত্যেকটি সেক্টর থেকে তৃণমূল দল তারা প্রত্যাখ্যাত হয়েছেন, মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলা, এমনকি মুসলমান, তাদের মধ্যে থেকেও ভেঙে গিয়ে তারা কংগ্রেস সিপিএমে চলে গেছেন। সুতরাং এই যে সার্বিকভাবে প্রত্যাখ্যান, এটা বুঝিয়ে দিচ্ছে যে মানুষ কিভাবে এই আগের যে তৃণমূল সরকার ছিল তার থেকে পরিত্রাণ চাইছিল। অর্থাৎ এই পরিত্রাণের জন্যে তারা মানে পরিত্রাণ সাধুনাং তারা বিজেপিকে বাঁচল। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে প্রত্যেকটি দপ্তরে ঘুণ ধরে আছে, অসম্ভব ঘুঘুর বাসা ধরে আছে। সেইগুলোকে ভাঙা, কিভাবে ভাঙবে এবং সেইভাবে একটা কর্ম পরিকল্পনা তারা তৈরি করুক, এইটা কিন্তু আমাদের একেবারে দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন, এইটা কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশার কার্যত পাহাড় রয়েছে এই সরকারের কাছে। দায়িত্ব সহকারে সেই প্রত্যাশা পূরণটা এই সরকারের কর্তব্য। শীর্ষেন্দু সিনহা রায়। ভয় আউট, ভরসাহীন। সেই ভরসাটা দেখবার জন্যই তো ভোটাররা ভোট দিয়েছে। আজকে সেইটা দেখাতে হবে, শুধু তো কাজে দেখাতে হবে। প্রত্যেকটা দিন কাজের পর কাজ করে দিতে হবে, যে উন্নয়ন করতে হবে, নারী নিরাপত্তা করতে হবে, শিক্ষায় দুর্নীতি যাতে না হয়। এই প্রত্যেকটা যে পৌরসভা, তার যে দুর্নীতি হয়েছে সেগুলোকে ধরা, প্রত্যেকটা ফাইল খুলতে হবে। আজকে পার্কস্ট্রিট থেকে কামদুনি থেকে আরজিকর, প্রত্যেকটা জায়গায় দেখতে হবে, তবে তো লোকে ভরসা করবে। সেই ভরসাটা ফিরিয়ে নিয়ে আসতে হবে, তবে মানুষ আশীর্বাদ করবেন। আজকে আবাল বৃদ্ধ বনিতা যে ভোট দিয়েছেন, সেই আজকে স্বাধীনতার পর এতটা পার্সেন্টেজ ভোট কেউ কোনোদিন দেখেননি। এই বলে শান্তিপূর্ণ ভোট, সেই শান্তিপূর্ণভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ যাতে বাইরে বেরোতে পারে, মহিলা হোক, ভোটার হোক, মানুষ হোক,
প্রত্যেকে সেই জায়গার থেকে বলবে যে একদম। বাংলা আবার সোনার বাংলা হবে, ভারতবর্ষে 1 নম্বর হবে, সেই একেবারে। জায়গাতে আসতে হবে। একেবারে দুর্নীতি এবং অপরাধের যাবতীয় ফাইল খোলা হোক এবং তার বিচারটা যেন হয়, এইটা সুনিশ্চিত এই সরকারকে করতে হবে। নিঃসন্দেহে সেই প্রত্যাশা এই সরকারের কাছে রয়েছে। আমি আলোচনা শেষ করব, আমরা অপরাধের কথা বলছিলাম। 6 তারিখে যে ভয়াবহ অপরাধের ঘটনা ঘটে গেছিল, যেখানে শুভেন্দু অধিকারীর পিএকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল, তার তদন্তভার সিবিআই এর ওপর তুলে দেওয়া হয়েছে। সিবিআই আজকে পৌঁছলো ঘটনাস্থলে। কি হলো, ছোট্ট বিরতির পর 7টায় বাংলায় আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।